জাতীয় কবির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জানাজায় মানুষের ঢল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদি থাকবেন হৃদয়ে। নির্বাচন কিভাবে করতে হয় প্রক্রিয়া জানিয়ে গেছেন জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা। অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত সরকার, অভিযোগ বিএনপির। নির্বাচন পেছানোর সুযোগ নেই। সরকার এখন যা যা করছে তাতে সন্তুষ্ট না জনগণ, বললেন জামায়াত আমির। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী। নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তবলী ঘাটে ট্রাকের ধাক্কায় ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ল একাধিক যানবাহন, নিহত ৩। ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংস্থার অভিযোগের হুঁশিয়ারি কারাকাসের। এবং লা লিগায় সেভিয়াকে ২-০ গোলে হারালো রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারালো ম্যান সিটি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। লাখো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর বিপ্লবী চেতনায় বিদায় নিলেন তরুণ বিদ্রোহী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে লাখো মানুষ এতে অংশ নেন। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয় হাদিকে। মুক্তা মাহমুদের রিপোর্ট। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। বাংলার বুকে ইনসাফ প্রতিষ্ঠায় বিদ্রোহের পদচিহ্ন আঁকতে না আঁকতেই চিরশান্ত হল বিদ্রোহী বীর শরীফ ওসমান বিন হাদি। শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কফিনবন্দি হাদির নিথর দেহ দুপুর ১টার দিকে নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর আগে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। দল মত ভুলে তার জানাজায় অংশ নিতে এসেছিলেন হাজার হাজার মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কানায় কানায় পূর্ণ হয়ে জানাজার জন্য আশেপাশে দাঁড়িয়ে যান মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতারা। আল্লাহু আকবার। পৌনে ৩টার দিকে জানাজা পড়া হয়। পড়ান হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে তাকে সমাহিত করতে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে। সেখানেও জনস্রোত। এই জনস্রোত ঠেলে হাদির মরদেহ বহনকারী গাড়িটি ধীরে ধীরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। ৩টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায়। এ সময় পুরো এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। ঘড়ির কাঁটা তখন ৩:২০। লাখো মানুষের ভালোবাসা পেছনে ফেলে সব আনুষ্ঠানিকতা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি পাশেই চিরনিদ্রায় ওসমান হাদিকে সমাহিত করা হয়। ন্যায় ও ইনসাফের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ হাদির মৃত্যু হলেও হাদি বেঁচে থাকবেন বাংলার বুকে, বিদ্রোহে, বিপ্লবে, ইনসাফে, ভালোবাসায়।
সাথে পাঞ্জা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদির দেয়া মন্ত্র নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিদায় নয়, হাদিকে ওয়াদা করতে তার জানাজায় লাখো জনতার ভিড় হয়েছে, আর সে ওয়াদা হলো হাদির দেয়া কথাগুলো পূরণ করা। তামিম মাহবুবের রিপোর্ট। শরীফ ওসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। প্রধান উপদেষ্টাকে সামনে রেখে এভাবেই বুক ফাটা আর্তনাদে ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তার বড় ভাই। প্রকাশ্য দিবালোকে রাজধানীতে হাদিকে গুলি করে কিভাবে অপরাধীরা পালিয়ে যায় রেখে যান সে প্রশ্ন। তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আল্লাহু আকবার। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশাল জনসমুদ্রের সামনে ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতারাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিকে বিদায় নয়, তার কাছে ওয়াদা করতে এসেছেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষের বুকে অমলিন থাকবেন হাদি। যেসব ওয়াদার কথা হাদি বলে গেছেন সেগুলো পূরণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। তিনি আরো বলেন, মাথা নত নয়, উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের মন্ত্র দিয়ে গেছেন শরীফ ওসমান হাদি। এই মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো। হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মানবপ্রেম যেন সবার মধ্যে জাগ্রত থাকে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের সব কাজে সেটা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকার দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ওসমান হাদি হত্যার পর যা ঘটেছে সবটাই সাজানো ছক। এদিকে দলটির আর এক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বিফল হবে। রিপোর্ট ফরুখ বাবুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। উদ্যোক্তা হতে পারবে সেদিকে সবাই ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা জানান তারেক রহমানের নানা কর্মসূচির কথা। প্রিয় নেতা তার প্রত্যাবর্তন থেকে শুরু করে উনি যতক্ষণ পর্যন্ত তার বাসভবনে না যাবেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা বাড়ি ফিরে যাব না সেদিন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি গুম, খুন, হত্যা ও মবের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ৭১-এর মতো জবাব দেয়া হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস। আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গেছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীল নকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকে দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে, এমন অভিযোগ করেছেন মির্জা আব্বাস। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ফয়দালনার চেষ্টা করছে। বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনারা অপচক্রান্ত করছেন, দেশ এবং জাতির বিরুদ্ধে
এটা বিএনপি কখনো মেনে নেবে না। এদিকে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে গুলশান কার্যালয়ে দলটির আর এক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নৈরাজ্য করে নির্বাচন বানচালের সুযোগ নেই। নির্বাচনকে বানচাল করার জন্য পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। দেশের 2টি পত্রিকা অফিসে আগুন দেয়া ব্যক্তিদের দেশ ও জাতির শত্রু বলেও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় সরকার এখন যা যা করছে তাতে জনগণ সন্তুষ্ট না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার ভোরে ওসমান হাদির কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। এ সময় হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিতের দাবি জানান জামায়াত আমির। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকারের জানাজা রোববার দুপুরে অনুষ্ঠিত হবে। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন। রোববার দুপুরে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে এ জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকাল 10:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। A.K. খন্দকারকে গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় 5টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জন নিহত হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে ফতুল্লায় বক্তাবলী ঘাট থেকে ফেরিটি মাছ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বক্তাবলী ঘাট থেকে ছোট বড় প্রায় 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। ফেরিটি মাছ নদীতে পৌঁছালে হঠাৎ এক ট্রাক চালক ইঞ্জিন চালু দেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা 2টি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দিলে সেগুলো নদীতে পড়ে তলিয়ে যায়। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন ভ্যান চালক স্বাধীন ও অটোরিকশা যাত্রী প্রবাসী মাসুদ। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর গুরুতর আহত রফিক মিয়া নামের আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গাড়ি বাড়ি খেয়ে আপনার এই যে পিলাটা ভাঙ্গে যায়, পিলাটা ভাঙ্গে যাওয়ার কারণে সামনে লোকজন আসলে কিছু অটো বস একটা জানা মিশ বস একটা আর একটা ই বস হুন্ডার বস। 2 জন নিখোঁজে দাবি ছিল আমাদের কাছে, 2 জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে 9 বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ির কুতুবখালীতে অবস্থিত মাদ্রাসাতুল ইতকান নামে একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষার্থীর পরিবার। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় গলায় নখের আঁচড় দেখার দাবি করেন তারা। জানান, বলাৎকারের ঘটনাও হতে পারে, তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। আর যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
যে ইস্যুগুলো সার্কামস্ট্যান্সেস যে এভিডেন্সগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি, প্লাস সিসি ফুটেজ আছে, অন্যান্য যে ইস্যুসগুলো আছে, ওখানকার যে স্টুডেন্ট আছে, ওখানে যে টিচার আছে। তো হোপ আমরা উইদিন শর্ট টাইমের মধ্যে এটা আসলে প্রকৃত কারণ কি, বিহাইন্ড দ্য সিন কি, কেন একটা ছোট বাচ্চা আসলে সুইসাইড মতো এরকম একটা ঘটনা ঘটেছে কিভাবে বা কেন ঘটলো, এটা সব ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো আর সার্বিক তদন্ত করে ফাইনালি যে রেজাল্ট পাবো ইনশাল্লাহ সেভাবে ব্যবস্থা নেব আর কি। দর্শক, সুদানে নিহত সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ আনা হয়েছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কার্যনা ত্রুটি লক্ষ্য করবেন এটুকু প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদানের নিহত 6 জন শহীদের আজকের এই জানাজার নামাজে উপস্থিত সেনাবাহিনী প্রধান, অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সেনা সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। নিহত মেজর জাহাঙ্গীর আলম আমার ভগ্নিপতি হয়। আমার ছোট বোনের সাথে তার সংসার ছিল প্রায় 7 বছরের, আজ সে চলে গিয়েছে। তার 3 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখে দেন। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি যার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে। জাহাঙ্গীর আলমের স্ত্রী রয়েছে। আপনারা জানেন যে নারীর স্ত্রী নাই, পৃথিবীতে তার আর কিছু নাই, তার জন্য এই পৃথিবীটা অন্ধকার। এই জন্য আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন। আমি পরিশেষে এই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংম্যান সবুজ মিয়ার আপন চাচা। এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত সেনাপ্রধান স্যার, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান স্যার, সেনা নৌ বিমান বাহিনীর বিভিন্ন পদের অফিসার স্যার এবং সদস্যবৃন্দ, মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার ভাতিজা সবুজ ওয়াশিংম্যান হিসাবে বগুড়াতে চাকরি করছেন। চাকরি করাকালীন সময় যদি আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা কোনো খারাপ আচরণ করে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। সে আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের পরিবারের কাছ থেকে চলে গেছে। তার একমাত্র বৃদ্ধ মাতা এবং সে নতুন বিবাহ করছিল। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। তার মাই তাকে কষ্ট করে মানুষ করছে। আমি সেনাপ্রধান স্যারের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যদি সুদৃষ্টি রাখেন তাহলে তার মা, তার স্ত্রী যাতে ভালোভাবে চলতে পারে। আমি আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি, সে যেন ব্যস্তবাসী হয়। আমি সকলের পক্ষ থেকে আমার ভাতিজার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, সুদানে নিহত সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ আনা হয়েছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শীতের প্রকোপে চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। কর্তৃপক্ষ বলছে স্বল্প লোকবল দিয়ে রোগীর চাপ সামাল দিতে
হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সহকর্মী খায়রুজ্জামান সেতুর রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। চুয়াডাঙ্গায় কয়েক সপ্তাহ ধরে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমছে। ডিসেম্বরে এ জেলার তাপমাত্রা নেমে গেছে ১৫ ডিগ্রির নিচে। এতে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে অধিকাংশ রোগী দেখা যাচ্ছে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। ৫ বেডের বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে শতাধিক রোগী। এই ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। চলতি ডিসেম্বরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্ত প্রায় ২,০০০ রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো ডাক্তারে আসেনি, আমার বাচ্চাটা কি পাবি না এখনো বলতে পারছি না, কিন্তু পাতলা পায়খানা কমেনি, কিছুতেই কমে। হঠাৎ ডায়রিয়া হয়, অনেক কবার পায়খানা হয় এবং বমিও করে, আর অনেক কান্না করছিল, তাই সকালবেলা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করালাম। আক্রান্ত রোগীদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। সুচিকিৎসা পাওয়ার আশায় তারা ভর্তি হয়েছে সদর হাসপাতালে। এখানে কোনো বেড নাই এবং বেড না থাকার কারণে এবং রোগীর অত্যন্ত চাপ বেশি, যার কারণে আমাদেরকে ফ্লোরেই থাকতে হয়েছে। ডাক্তার বা সেবিকাদের ইচ্ছা থাকলেও তাদের যে যথাযথভাবে চিকিৎসা দেওয়ার যে মানসিকতা সেটা আছে, কিন্তু এটা থাকলেও তাদেরকে একটু হিমশিম খেয়ে যেতে হচ্ছে যে চিকিৎসা দিতে গিয়ে বা এই রোগীর চাপ ঠেকাতে গিয়ে। সব প্রতিকূলতার মাঝে চিকিৎসা চলছে বলে দাবি এই চিকিৎসকের। সরকারের কাছে আপনাদের মাধ্যমে, বিশেষ করে সাংবাদিক ভাইদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদেরকে দ্রুত লোকবল দিয়ে সহায়তা করুন। আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসীকে আরও ভালো উন্নত সেবা দানের আমাদেরকে সহযোগিতা করুন। আমরা চাহিদা বারংবার প্রেরণ করি, বারংবার সরকার থেকে বলা হয় যে আপনাদের চাহিদা আমরা পেয়েছি, আমরা চেষ্টা করব। আমরা আশায় আছি হয়তো সরকার অচিরে এই সমাধান করবেন। দ্রুত জনবল বাড়িয়ে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আইডিএলসি জনতার ভোট। পিরোজপুর ২ আসনে জামায়াতের প্রার্থী হয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মাওলানা দেলওয়ার হোসেন সাইদির মেজ ছেলে শামীম সাইদি। বিএনপির মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এই আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক মন্ত্রী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুরও। এরা ৩ জন প্রার্থী হলে লড়াই হবে ত্রিমুখী। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। নদী ঘিরে গড়ে উঠেছে পিরোজপুর। কাঠের ব্যবসার পাশাপাশি জাহাজ নির্মাণ ও কুটির শিল্পের মাধ্যমে এখানে প্রসার ঘটেছে বাণিজ্যের। রয়েছে নারকেল, সুপারি, পেয়ারা, আমড়া, কলা ও শীতলপাটির বাজার। ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এই ৩ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন। ২টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪,০৩,৮০৫ জন। পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের সংখ্যা বেশি। এ আসনে বেশি সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। একাধিকবার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন তিনি, তবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা নিশ্চিত নয়। আসনটিতে এবার বিএনপির হয়ে লড়বেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। জামায়াত থেকে মাওলানা সাইদির মেজ ছেলে শামীম সাইদি। প্রায়োরিটি বেসিস এক একটা থানার কোন রাস্তাঘাট, কোন ব্রিজ আগে করা দরকার, এটা অবশ্যই করব। এবং শেষ করে আমার বেশি ইচ্ছা থাকবে, চিন্তা আছে যে শিক্ষা ব্যবস্থার একটা আধুনিকায়ন, রাস্তাঘাট প্রশস্ত করা এবং জলাবদ্ধতা নিরসন ছাড়াও কচা নদীর উপর সেতু নির্মাণ এলাকার বাসিন্দাদের প্রাণের দাবি। দেশের মানুষ যদি শান্তিতে বসবাস করতে পারে, এইটাই শান্তি চাই। যে আসুক, যে দেশের জন্য কাজ করুক। যে আগের সরকার যে ছিল, অনেক রাস্তাঘাট আমরা যতটা জানি, পেপার পত্রিকা দেখছি, রাস্তাঘাটগুলো তারা ফেলাই রেখে চলে গেছে। এটা আমরা এ ধরনের নেতা আমরা আর চাই না। জনগণের পাশে দাঁড়াবে সুখে দুঃখে, এইটাই তো যথেষ্ট। সন্ত্রাস প্লাস মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা চাই। দুর্নীতিটাই তো বড় সমস্যা, যে যেখানেই যায় সেখানেই দুর্নীতি। এইটাই চাইছে যে পরবর্তীতে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আগামী দিনে যেন না। পিরোজপুর ২ আসনে গণ অধিকার, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর নাম শোনা গেলেও মাঠে তাদের তৎপরতা খুব বেশি দেখা যাচ্ছে না। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জ সদরে সড়ক না থাকলেও ছোট খালের উপর ১০০ মিটার মধ্যে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে
নির্মাণ করা হয়েছে দুটি সেতু। একপাশে ইটের ভাঙা রাস্তা থাকলেও আরেক পাশে নেই কোনো সড়কই। ফলে দুর্ভোগ মাথায় নিয়েই চলাচল করতে হচ্ছে অর্ধ লক্ষাধিক মানুষকে। এলজিইডি কর্তৃপক্ষ বলছে চেষ্টা করা হচ্ছে একটি সড়ক নির্মাণের। সহকর্মী শুভ কুমার ঘোষের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। যানবাহন চলাচলের সুবিধার্থে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ছোট্ট খালটির ওপর 100 মিটার এলাকার মধ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে 2023 সালে 32 ও 44 মিটার দৈর্ঘ্যের পাশাপাশি দুটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু 2.5 বছরেও সেতুর একপাশের ভেঙে পড়া সড়কটি নতুন করে নির্মাণ না করায় ভোগান্তিতে এলাকার অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। বর্তমানে সেতু দুটিতে মূলত ধান, খড় আর গোবর শুকানোর কাজ করেন স্থানীয়রা। ফলে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ভুল করে গেছে, এই দুটো ব্রিজই অকাজীয়। দুটো ব্রিজের তো দরকার ছিল না, একটা ব্রিজ ডেলিভারি দরকার ছিল। এখানে একটা ব্রিজ বড় করে দিলে হতো, কিন্তু এরা শুধু সরকার দুটো ব্রিজ করে দেয়, টাকা নষ্ট করতে। স্থানীয়দের অভিযোগ, যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য আনা নেওয়া করতে যেমন বিড়ম্বনায় পড়ছেন কৃষক, পাশাপাশি ভোগান্তি নিয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের স্কুলে যাওয়ার রাস্তা নাই, রাস্তা হতো আমাদের উপকার হতো। দুটা ব্রিজ না দিয়ে এখানে যে একটা ব্রিজ বড় করে দিত, রাস্তাটা সামনের দিক যদি বাড়ায় দিত, তাহলে আমাদের যাতায়াত করার সুবিধা হতো। এদিকে সেতু দুটির বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে অস্বীকৃতি জানান সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী রোমানা আফরোজ। আমি এটা এক্সটেন্সারের কনসার্ন ছাড়া আমি করতে পারবো না, যেহেতু এক্সটেন্সারে একটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এক্সটেন্সারের সাথে কথা বলে আপনাদের সাক্ষাৎকার দেব। আর সড়ক না থাকায় সেতু দুটি কাজে আসছে না স্বীকার করে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে চেষ্টা করা হচ্ছে একটি সড়ক নির্মাণের। প্রায় 3 বছর আগে খালের মধ্যে পড়ে গেছে এবং পানির চাপে খালটা বড় হয়ে গেছে। এখন খাল ভরাট করে রাস্তা করা সম্ভব না, কারণ তাতে খাল নেরো হয়ে যাবে, বর্ষাকালে আবারও সমস্যা হবে। তারা যদি অ্যালাইনমেন্টটা আমাকে বের করে দিতে পারেন, যেহেতু অনেকের জমি যাবে সেখানে, সবাই মিলে বসে, তাহলে আমি খুব দ্রুত এটা পাকাকরণের প্রস্তাব প্রেরণ করব আমার হেড। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক নির্মাণ করে সেতু দুটি চলাচলের উপযোগী করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ টিভিতে সংবাদ প্রচারের পর অবশেষে আটক হয়েছেন প্রতারক উজ্জ্বল কুমার ওরফে উজ্জ্বল হোসেন। বাতিল হয়েছে ভুয়া জন্ম নিবন্ধনও। ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করার দায়ে শনিবার বিকেলে তাকে আটক করে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ। নড়াইলে উজ্জ্বল কুমার বিশ্বাস আর যশোরে উজ্জ্বল হোসেন সেজে বিয়ের নামে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তার নামে যশোরের আদালতে বিচারাধীন রয়েছে ধর্ষণ সহ 2টি মামলা। এসব বিষয়ে দেশ টিভিতে ধারাবাহিক সংবাদ প্রচারের পর অবশেষে বাতিল করা হয়েছে যশোর পৌরসভা থেকে হিন্দু ও মুসলিম পরিচয়ের তৈরি করা 2টি জন্ম সনদি।